Record in progress. Sorry. To chapter 7. So chapter 7 হচ্ছে the correlation structure of security returns, the single index model. Correlation structure of security returns. চ্যাপ্টার নাম পড়তে কিছুই বোঝা যাচ্ছে না, মানে এখানে আসলে মেইনলি কথা বলা হয়েছে কি নিয়ে সেটা আমি একটু লিখি। এই চ্যাপ্টারে আমাদের পারপাস হচ্ছে আমরা যে আগের চ্যাপ্টার গুলাতে কি করছি, রিটার্ন ক্যালকুলেশন করছি আর রিস্ক ক্যালকুলেশন করছি। রিস্ক এবং রিটার্ন একটা পোর্টফোলিওর। সো পোর্টফোলিও রিস্ক এবং রিটার্ন ক্যালকুলেশন করতে গেলে আসলে আমাদেরকে তো অনেক কিছু হচ্ছে এস্টিমেট করতে হয়, অনেক কিছু এস্টিমেট করতে হয় বা ক্যালকুলেশন করে নিতে হয়। ঠিক আছে, যেমন আমি যদি একটু মানে ফর্মুলাটা দেখাই, এটা হচ্ছে আমাদের রিটার্নের ফর্মুলা প্রথম স্লাইডেই। রিটার্নের ফর্মুলাতে আমাদেরকে কি জানতে হয়, প্রত্যেকটা সিকিউরিটির জন্য আর জানতে হয়, মানে প্রত্যেকটা সিকিউরিটির রিটার্নটা জানতে হয়। এখানে কি জানতে হয়, ইরফান, স্লাইড নম্বর 1 আছে, স্লাইড মানে চেঞ্জ হয় নাই। দাঁড়া দাঁড়া, এখন ঠিক আছে না? হ্যাঁ, এখন ঠিক আছে। তো এই যে রিটার্নের ফর্মুলাটাতে আমাদেরকে এস্টিমেট করতে হয় প্রত্যেকটা সিকিউরিটির জন্য আর। তাহলে আমাদের যদি 10টা আমাদের পোর্টফোলিওতে যদি 10টা সিকিউরিটি থাকে, তাহলে আমাদের এস্টিমেট করতে হবে 10টা আর। আর এর মান। রিস্ক ক্যালকুলেশনের জন্য আমাদের কি কি জানতে হবে, আমাদের জানতে হবে সিগমার মানটা, মানে 10টা সিকিউরিটির জন্য 10টা সিগমা জানতে হবে। তারপরে এখানে আছে আবার কোরিলেশন। এটা কিন্তু একটা বিশাল একটা সংখ্যা, এই যে একটা সিকিউরিটির সাথে আর একটা সিকিউরিটির যে কোরিলেশন, এই কোরিলেশনটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই যে এখানে দিছে জাস্ট n × n-1 কোরিলেশন কোএফিসিয়েন্ট, তার মানে ওইগুলা লাগে না। আর বার আর হচ্ছে সিগমা আই সিগমা যে এগুলো মনে হয় এগুলো নিয়ে প্যারা নাই। এখানে যতটুকু কথা বলা হয়েছে, যে চ্যাপ্টার নামটা এখন মনে হয় বুঝতে পারছি, যে কোরিলেশন স্ট্রাকচার। ঠিক আছে, একটা সিকিউরিটির সাথে আরেকটা সিকিউরিটির যে সম্পর্ক, সেটাকে তো আমরা কোরিলেশন বলি। তো আমরা যদি মানে জাস্ট এই যে নর্মাল ফর্মুলা, এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা যদি রিস্ক এবং রিটার্ন ক্যালকুলেশন করি, তাহলে আমাদেরকে কয়টা কোরিলেশন জানতে হবে, এই যে পি এর ভ্যালু কয়টা জানতে হবে, জানতে হবে হচ্ছে n × n-1। তার মানে আমাদের পোর্টফোলিওতে যদি 10টা সিকিউরিটি থাকে, তাহলে আমাদেরকে জানতে হবে 10 × 10-1 মানে 9, 9.90। 90টা কোরিলেশন কোএফিসিয়েন্ট আমাদেরকে জানতে হবে, তার মানে 90টা পি এর মান জানতে হবে, বা রো এর মান যেটা বলি। 90টা রো এর মান জানা তো আসলে অনেকটা টাইম কনজিউমিং, অনেক দীর্ঘ প্রসেস। সো এই চ্যাপ্টারে আমাদের মেইন পারপাস হচ্ছে, একটু দরজাটা অফ করে আসি। লাগাই দিলাম। তো ট্রাডিশনাল যে মেথড, আমাদের এই যে ট্রাডিশনাল মেথড, এগুলা মানে নর্মালি আমরা এগুলা দিয়ে তো রিস্ক রিটার্ন ক্যালকুলেশন করি। So, এগুলা দিয়ে আমরা যদি রিস্ক রিটার্ন ক্যালকুলেশন করতে যাই, তখন আমাদের কয়টা কোরিলেশন জানতে হয়, তখন জানতে হয় হচ্ছে ট্রাডিশনালি we need
90, তাই না? 10 ইন্টু 9 ইন্টু এপামকে 10 ইন্টু 9, তার মানে 90টা কোরিলেশন কোএফিসিয়েন্ট আমাদেরকে জানতে হয়। আর আমরা যদি নতুন একটা মেথড আবিষ্কার করতে পারি, নতুন একটা ওএস দাঁড় করাইতে পারি, যেখানে আমাদের আরো কম, অনেক কম এস্টিমেশন মানে ইয়া লাগবে, অনেক কম সংখ্যক এই প্যারামিটার আমাদেরকে ফোরকাস্ট করতে পারলে হবে, ওইটা ওইটা তো আরো ভালো। তাহলে আমরা এখানে কি করব, আমাদের পারপাস হচ্ছে is to find a new way where less correlation coefficient is needed. Coefficient is needed. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন পারপাস। আমরা একটা নতুন ফর্মুলা দাঁড় করাবো, এই যে ফর্মুলাগুলোকে চেঞ্জ করে, এই ফর্মুলাগুলোকে চেঞ্জ করে নতুন কিছু ফর্মুলা নিয়ে আসবো, যেখানে আমাদের এতগুলা ভ্যালু জানতে হবে না। এই যে পি এর ভ্যালু যে 90টা জানতে হয়, এতগুলা ভ্যালু আমাদেরকে জানতে হবে না। এই স্লাইডে তাহলে কি আছে, এটা তো আমাদের পারপাস গেল, এই চ্যাপ্টারে আমরা কি শিখবো। এখন হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে দেখাচ্ছে যে টু ডিফাইন এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, যে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার ক্যালকুলেশনের জন্য, আমরা তো অলরেডি এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার ক্যালকুলেশন করছি আগের চ্যাপ্টারগুলোতে। এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার ক্যালকুলেশনের জন্য আমাদেরকে কি জানতে হয়, এক্সপেক্টেড রিটার্ন জানতে হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে হয়। কারণ এই যে রিটার্নের ফর্মুলা এটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এটা। এরপর নিচে লিখছে যে আমাদের যদি n সংখ্যক নাম্বার অফ স্টক থাকে, আমাদেরকে জানতে হবে n ইন্টু n মাইনাস ওয়ানটা কোরিলেশন কোএফিসিয়েন্ট। তার মানে আমাদেরকে 90টা, আমাদের এক্সাম্পলে n এর মান যদি 10 হয়, 10টা পোর্টফোলিও, 10টা সিকিউরিটি যদি আমার পোর্টফোলিওতে থাকে, সেক্ষেত্রে আমাকে জানতে হবে 90টা কোরিলেশন কোএফিসিয়েন্ট। 90টাকে 2 দিয়ে ভাগ দিতে হয়, কারণ 90টা কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে আসলে 45টা কোরিলেশন কোএফিসিয়েন্ট। 90টাও জানতে হয় না আসলে, 45টা আর কি। কারণ আমরা জানি যে আই এবং জে এর মধ্যে যে কোরিলেশন, জে এবং আই এর মধ্যেও সেম কোরিলেশন। ঠিক আছে, এজন্য এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের এই যে ট্রাডিশনাল মেথডে আমাদের কয়টা কোরিলেশন কোএফিসিয়েন্ট লাগে, মানে আলটিমেটলি হচ্ছে 45টা, কিন্তু আমরা ফার্স্টে বলবো যে n ইন্টু n মাইনাস ওয়ান এতটুকু লাগে। ঠিক আছে, 90টাই লাগে, আমরা এটাই বলবো যখন কম্পেয়ার করবো আর কি, তখন এটাই লিখবো n ইন্টু n মাইনাস ওয়ান। এখানে কি লিখছে, এখানে লিখছে অর্গানাইজেশনাল স্ট্রাকচারস অ্যান্ড কম্পিউটেশনাল টিডিয়াসনেস। আমি ব্র্যাকেটটা একটু ইগনোর করতেছি। অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার অ্যান্ড কম্পিউটেশনাল টিডিয়াসনেস led research into development of models to describe and predict the correlation structure between securities. বলতেছে এই যে এটা একটা টিডিয়াস কাজ না, না এটা একটা বিরক্তিকর কাজ না, এতগুলা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করা। এই বিরক্তিকর কাজগুলাই রিসার্চারদেরকে কি করছে, লেড করছে, তাদেরকে বাধ্য করছে যে ভাই কিছু একটা বের করি। এই কাজ আর ভাল লাগে না, এত এত কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করা ম্যানুয়ালি, এই কাজ ভাল লাগে না। সো তাদেরকে কি করছে, এই যে টিডিয়াসনেসটা তাদেরকে লেড করছে রিসার্চ করার জন্য। রিসার্চ করে তাদের মানে কেন রিসার্চ করছে, তাদেরকে বাধ্য করছে ইনটু ডেভেলপমেন্ট অফ মডেলস, একটা মডেল দাঁড় করানোর জন্য। ওই মডেলটাই হচ্ছে, একটা মডেল হচ্ছে ইন্ডেক্স মডেল। ঠিক আছে, এই মডেলগুলা মানে তারা যে মডেলগুলা বানাইছে, মডেলগুলাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ডেক্স মডেল, আর একটা হচ্ছে এভারেজিং টেকনিক্স। This model for forecasting correlation structures falls into 2 categories: index model and averaging techniques. So আমাদের চ্যাপ্টারে এখানে পড়বো আমরা ইন্ডেক্স মডেলটা। এরপর লিখছে the most commonly used technique assumes that the co-movement between stock is due to a single common influence or index. বেশিরভাগ টেকনিক, ঠিক আছে,
এই যে এখানে আমরা দুই ধরনের টেকনিকের কথা বললাম, ইন্ডেক্স মডেল এবং এভারেজিং টেকনিক্স। এরপর লাইনে বলতেছে যে বেশিরভাগ টেকনিক্স বা বেশিরভাগ মডেল মনে করে এই যে আমাদের স্টকের যে মুভমেন্ট গুলা, মুভমেন্ট মানে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু গুলা ডিপেন্ড করে মাত্র সিঙ্গেল কমন ইন্ডেক্সের উপরে। আর যেহেতু একটা জিনিসের উপর ডিপেন্ড করে, এজন্য আমরা এই মডেলটাকে বলতেছি সিঙ্গেল ইন্ডেক্স মডেল। কিন্তু আসলে কি এমন যে আসলে কি প্রকৃতপক্ষে মুভমেন্ট মানে কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট গুলা কি আসলেই মাত্র একটা সিকিউরিটি ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে, একটা জিনিসের উপর ডিপেন্ড করে? আমরা পরের চ্যাপ্টারে দেখবো যে না, একটা জিনিসের উপর ডিপেন্ড করে না, আরো অনেকগুলা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে। সেক্ষেত্রে আমরা ওই মডেলের নাম কি বলবো? ওই মডেলের নাম বলবো হচ্ছে মাল্টি ইন্ডেক্স মডেল। ঠিক আছে, তবে বেশিরভাগ মানুষ মানে পাইছে এবং ইউজফুল মনে করছে, যে বেশিরভাগ যেটা ইউজফুল মানে রিসার্চাররা যেটা পাইছে, সিঙ্গেল ইন্ডেক্স মডেলটাই হচ্ছে বেটার। মাল্টি ইন্ডেক্স মডেল থেকেও সিঙ্গেল ইন্ডেক্সটাই ভালো। ঠিক আছে, এখানে তাহলে আমাদের পারপাস কি, মানে এখানে এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে মুভমেন্ট মানে কোরিলেশনের যে ভ্যালুগুলা সেগুলা ডিপেন্ড করে কয়টা জিনিসের উপরে? একটা মাত্র জিনিসের উপরে। এজন্য আমরা এই মডেলটাকে বলতেছি সিঙ্গেল ইন্ডেক্স মডেল। ওই একটা জিনিস কি আসলে? ওই একটা জিনিস হচ্ছে মার্কেট রিটার্ন। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে মার্কেট। মার্কেটের উপরে শুধুমাত্র কি করে ডিপেন্ড করে? তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে মার্কেট। পরের স্লাইডে যাই। এই যে, সো একটা সিকিউরিটির রিটার্ন যদি আমি জানতে চাই, সেটা কার উপর ডিপেন্ড করতেছে? এই যে আরএম এর উপর। মানে সিঙ্গেল ইন্ডেক্স মডেলের ফর্মুলাই হচ্ছে এটা। ঠিক আছে, আমরা ফোরকাস্টিং এ দেখছি না বিভিন্ন মডেল আছে, এআর মডেল, এমআর মডেল, এমএ মডেল, আরমা মডেল। ওই মডেলগুলোর একটা ফর্মুলা থাকে না, শুরুর দিকে একটা ফর্মুলা কিন্তু বলে দেওয়া হয় যে রিসার্চাররা এই ফর্মুলাটা এরকম পাইছে। সো আমাদের যে সিঙ্গেল ইন্ডেক্স মডেল, এই সিঙ্গেল ইন্ডেক্স মডেলের ফর্মুলাটা হচ্ছে এটা, আর আই সমান সমান আলফা প্লাস বেটা আর এম। তার মানে আর আই যদি হয় আমার একটা সিকিউরিটি রিটার্ন, আমার রিটার্নটা ডিপেন্ড করে একমাত্র কার উপরে? জাস্ট আর এম এর উপরে। আর কোনো ফ্যাক্টর বলতেছে নাই, আর কোনো ফ্যাক্টর। এগুলো তো একটা, এটা তো ইন্টারসেপ্ট, এ তো ইন্টারসেপ্ট, বি হচ্ছে স্লোপ। ঠিক আছে, সো জাস্ট আর এম এর উপর ডিপেন্ড করে। আর এম যদি হয় 5, বেটার ভ্যালু যদি আমি ধরে নিই 1, তাহলে আর আই কত হবে? 5 একে 5, এটাকে আমি 0 ধরলাম। এটা তো ইন্টারসেপ্ট নিয়ে তো কারো মাথা ব্যথা নেই। আর আর এম যদি হয় 10, তাহলে ব্যাটের মান যদি আমি ধরে নিই 1, সেক্ষেত্রে আর আই এর মান আসতেছে 10। তার মানে আর আইটা কার উপর ডিপেন্ড করতেছে? মানে আমার সিকিউরিটির যে রিটার্নটা, রিটার্নটা ডিপেন্ড করতেছে মার্কেট রিটার্নের উপর। এই জিনিসগুলোকে এখানে ব্যাখ্যা করে বলছে যে আলফা মানে কি। আলফা মানে তো হচ্ছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল না, আলফা। এটা তো কারোর সাথে মানে এটা তো একটা ইন্টারসেপ্ট, জাস্ট এটার ডেফিনেশন এখানে দিছে। এরপরে বেটা মানে কি? বেটা মানে হচ্ছে এই যে ফার্স্ট লাইনে দিছে, বেটা হচ্ছে একটা এই স্লোপ, সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি। আর আরএম, আরএম হচ্ছে আমাদের মার্কেট রিটার্ন। এরপরে ওরা লাস্টে কি করছে, আর এই যে আলফা আই, ইন্টারসেপ্টটাকে ওরা দুই ভাগে ভাগ করছে। বলছে আলফা আই হইতে পারে এই দুইটার সমষ্টি। আলফা আই সমান সমান এগেইন আলফা আই প্লাস এরর, একটা এরর টার্মকে ওরা জাস্ট নিয়ে আসছে। এই যে আলফাটাকে দুই ভাগে ভাগ করছে, আলফা আই প্লাস এরর। তাহলে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা কেমন হবে? আলটিমেটলি আমাদের ফর্মুলা হবে আর আই ইকুয়াল টু আলফা আই প্লাস বেটা আই আর এম, প্লাস এখানে একটা প্লাস হবে, প্লাস হয়ে এই যে ইআইটা বসে যাবে, ইআইটা বসে যাবে। এই যে পরের স্লাইডেই এই যে পুরো ফর্মুলাটা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সিঙ্গেল ইন্ডেক্স মডেলের ফর্মুলা হচ্ছে এটা, আর আই সমান সমান আলফা আই প্লাস বেটা আই আর এম প্লাস এরর। আচ্ছা, এরপর লাইনটাতে কি লিখছে? এই যে আর এম, আর এম এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বের করি,
তাহলে সেটাকে আমরা প্রকাশ করব সিগমা এম দিয়া, ঠিক আছে। আর এম মানে আর মার্কেটের রিটার্নের আর এম যেটা, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বের করি সেটাকে আমরা প্রকাশ করব সিগমা এম দিয়া। আমরা যদি ইআই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি সেটাকে আমরা প্রকাশ করব সিগমা ইআই দিয়া। তার মানে যে কোনো জিনিসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বের করি সেটা এভাবে লিখতে পারি, সিগমা এম সিগমা ইআই। তো সেকেন্ড বুলেট পয়েন্টে জাস্ট এই কথাটাই বলছি। আচ্ছা, it is convenient to have EI uncorrelated with RM and time series regression analysis used to get estimate of alpha I, beta I, sigma I guarantees that EI এবং RM are uncorrelated. So ওরা হইতেছে একটু গবেষণা করে টাইম সিরিজ রিগ্রেশন অ্যানালাইসিস করে দেখছে যে এরর এবং রিটার্নের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, কার কার মধ্যে সম্পর্ক নাই? এরর এবং RM, মানে মার্কেটের রিটার্ন এবং যে এরর টার্মের এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক ওরা পায়নি। এই কথাগুলো কাজে লাগবে একটু একটু পরেই হচ্ছে, মানে এগুলো দিয়ে কিছু আমরা সূত্র মানে ইকুয়েশন ডেভেলপ করব। এখানে আরেকটা কথা বলছে যে আই পিরিয়ডের যে এরর এবং জে পিরিয়ডের যে এরর, মানে হচ্ছে আমরা যদি বলি 2022 সালের এরর এবং 2023 সালের এররের মধ্যে কোনো সম্পর্ক নাই, এজন্য এটা সমান কি লিখছে? 0 লিখছে। ঠিক আছে, 2022 সালের এরর এটা ইআই এবং এটা তো ইজে, তার মানে দুইটা জিনিস তো সেম, একই পিরিয়ডের না। এটা 2022 সালের এরর, এটা 2023 সালের এরর, এই দুইটা এররের মধ্যে কোনো সম্পর্ক নাই, তার মানে এটা সমান কি? 0। এবং আমি সম্পর্ক নাই, সম্পর্ক কেন বলতেছি? সামনে তো এরর মানে আছে, থাকার পরেও আমি এভারেজ না বলে আমি কিন্তু কোভেরিয়েন্স টার্মটাকে ইউজ করতেছি। এই যে মানে এটা একটু পরে বলবো, ঠিক আছে, যে এটা এখানে আসলে ভিতরে কি আছে। এখানে জাস্ট আমরা দেখতেছি ইআই এবং ইজে, আসলে ভিতরে শুধুমাত্র ইআই ইজে না, এটার ভিতরে আসলে ইআই মাইনাস ইবার ব্র্যাকেট ইজে মাইনাস ইবার জে, এরকম আছে জিনিসটা। মানে ওইটাকে আসলে আমরা কোভেরিয়েন্স বলি। তাহলে আপাতত আমরা বলি, মানে জাস্ট বুঝে নিই এইভাবে যে ইআই এবং ইজে যখন এইভাবে মানে পাশাপাশি থাকবে একটা ব্র্যাকেটের মধ্যে, তখন আমরা বলবো এটার মান কত? 0। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। This implies that লাগায় রাখা। এই, লাগায় রাখা। This implies that the only reason stocks vary together systematically is because of common co-movement with the market. বলতেছে যে this implies that only reason stocks vary together, এই যে স্টক গুলা একটা স্টকের সাথে আর একটা স্টকের যে সম্পর্ক, সেটা জাস্ট কার উপর ডিপেন্ড করে? কো-মুভমেন্ট উইথ দ্য মার্কেট। মার্কেটের কো-মুভমেন্টের কারণেই শুধুমাত্র তারা কি করে? আর ভেরাই করে টুগেদার। আর কোনো ইফেক্ট নাই, আর কোনো কারণে তারা হচ্ছে একসাথে মুভ করে, বিষয়টা এরকম না। ঠিক আছে, মানে কথাটা হচ্ছে আমি আবার বলি, সাপোজ বেক্সিমকোর শেয়ার আর গ্রামীণ ফোনের শেয়ার একসাথে চেঞ্জ হয়, এই যে ভেরাই টুগেদার একসাথে সাপোজ চেঞ্জ হয়, তার মানে কি? তাদের মধ্যে রিলেশন অনেক ভালো, কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু মেবি 1। এটার কারণ কি? এই যে তারা একসাথে মুভ করে, এটার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে এই যে মার্কেট, এটার কারণ জাস্ট মার্কেট, নো আদার ইফেক্টস। আর কোনো ইফেক্ট নাই এই কো মুভমেন্টের কারণ হিসেবে। এখন কিছু আমরা সূত্র জেনে রাখবো। আমরা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে ওই মানে ফর্মুলাটাকে একটু অন্যভাবে নিয়ে যাওয়া। আমাদের উদ্দেশ্য কি ছিল? যে এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোকে একটু
ভিন্নভাবে দেখা, যাতে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট কম লাগে। তো ওই জিনিসটা করার জন্য আমাদেরকে কিছু আগে থেকে কিছু সূত্র জেনে রাখতে হবে। যেমন এখানে প্রথম সূত্র, এক নাম্বার সূত্র হচ্ছে যে এক্সপেক্টেড অফ এরর মানে কি? এক্সপেক্টেড মানে তো অ্যাভারেজ, তাহলে এররের অ্যাভারেজ হচ্ছে 0। এগুলো একদম ভালোভাবে মুখস্থ রাখতে হবে, আমাদের যারা ফোরকাস্টিং এ আছে তাদের তো এগুলো অলরেডি মুখস্থ। এররের অ্যাভারেজ সবসময় 0, মানে এররকে অ্যাভারেজ করে তোর কিছু লাভ নেই। ঠিক আছে, এরর কিছু আসে নেগেটিভ, কিছু আসে পজিটিভ। সেগুলোকে যদি আমি অ্যাভারেজ করি, দেখা যায় যে আসলে 0 হয়ে যায়। একদম 0 না হলেও 0-র কাছাকাছি থাকে, এজন্য এটাকে মনে করা হয় যে সবসময় এররের অ্যাভারেজ 0 হবে। 2 নাম্বার ফর্মুলা এটা। 2 নাম্বার ফর্মুলা হচ্ছে এরর, এই যে এটা হচ্ছে এরর, আর এই পুরোটা হচ্ছে মার্কেট অ্যাভারেজ, সরি মার্কেট রিটার্ন মাইনাস মার্কেটের অ্যাভারেজ রিটার্ন। এই দুইটার মধ্যে সম্পর্ক 0। এই ফর্মুলাটাকে আমি একটু মানে ইলাবোরেট করে লিখি। সম্পর্ক কেন বলি? যদিও লেখা সামনে সামনে কি লেখা, ই লেখা, ই দিয়ে তো অ্যাভারেজ বোঝায়, তাই না? তাও আমি বারবার মানে এই জায়গাটাতে সম্পর্ক বলতেছিলাম একটু আগেও। এখানে আসলে জাস্ট ইআই লেখা না, এখানে লেখা আছে আসলে ইআই মাইনাস ই বার আই, এইটা ইনটু এর পরের জিনিসটা ওই যে আর এম, আর এম মাইনাস আর বার, এইরকম জিনিসটা আছে। So, এটা আসলে কার ফর্মুলা? এটা কিন্তু একটা কোভেরিয়েন্সের ফর্মুলা। ঠিক আছে, এটা সামনে যদি এখন ই দিয়ে দেই, এটা যদি ই দিয়ে দেই এখন, এটা কিন্তু আসলে কার ফর্মুলা হয়ে গেল? এটা কিন্তু আসলে আমরা যতটুকু জানি কোভেরিয়েন্সের ফর্মুলা। ঠিক আছে, কোভেরিয়েন্সের ফর্মুলা আমরা যদি গুগল করে দেখবো যে এটা নিচে কিছু একটা আছে, নিচে টান দিয়ে কিছু একটা আছে। তো নিচে যখন টান দেওয়া থাকে তখন আর সামনে ইটা থাকে না। ঠিক আছে, নিচে টান দেওয়া মানে কি? টান দিয়ে কিছু একটা বসানো মানে তো আমরা অ্যাভারেজ করা ট্রাই করতেছি। তো আমরা যদি জাস্ট সামনে ই দিয়ে দেই, তাহলে তো আমাদের আর এভারেজটা মানে নিচে আর কিছু বসাইতে হইতেছে না, এই যে সামনেই তো আছে ই। সো এই ই বারটা কই গেল? ই বারটা তো এই ফর্মুলাতে নাই কেন? কারণ একটু আগে আমরা 1 নাম্বার ফর্মুলাতে বলছি যে ইআই সমান সমান তো 0। ঠিক আছে, এররের এভারেজ কত? 0 বলছি না? তাহলে এটা যদি 0 বসাই দিই, তাহলে আলটিমেটলি কি থাকতেছে? এই ইআই ইন্টু আর আর মাইনাস আর বার। তার মানে এই জিনিসটা আসলে একটা কোভেরিয়েন্স টার্ম। তাহলে এই দুইটার মধ্যে কোভেরিয়েন্স ইকুয়াল টু কত? 0। তাহলে মেইন কথা হচ্ছে যে এররের সাথে কোনো কিছুর সম্পর্ক নাই। ঠিক আছে, এররের সাথে কোনো কিছুর সম্পর্ক নেই। 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র এটা আমরা অলরেডি দেখছি যে এই বছরের এররের সাথে পরের বছরের এররের কোনো সম্পর্ক নেই। এটারও তাহলে ওইভাবে ভেঙে লেখা যায়, একটু আগে আমি যেভাবে লিখছি, এটাও কিন্তু আসলে একটা কোভেরিয়েন্স টার্ম। দুইটা জিনিস যখন মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, তার সামনে যদি এক্সপেক্টেড মানে সাইনটা থাকে, এই যে ই সাইনটা থাকে, সেটাকে আমরা কোভেরিয়েন্স টার্ম বলি। তাহলে এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। কোভেরিয়েন্স মানে কিন্তু সম্পর্ক 0। আচ্ছা, আরো একটা সূত্র আছে যেটা হচ্ছে এটা, এররের স্কয়ার তার সামনে এক্সপেক্টেড যদি থাকে, এটা আসলে কি বোঝায়? এটা আসলে একটা ভেরিয়েন্স টার্ম বোঝায়। তার মানে আমরা যদি কোথাও দেখি যে এরর স্কয়ার তার সামনে এক্সপেক্টেড সাইনটা আছে, সেটাকে আমরা তুলে দিয়ে কি লিখবো? সিগমা স্কয়ার। এখানেও আসলে ই বারটা আছে, আমরা ভেরিয়েন্সের টার্ম সারা জীবনকে আমরা দেখে আসতেছি। ই মাইনাস ই বার, ই মাইনাস ই বার তার উপরে হোল স্কয়ার, এরকম দেখে আসতেছি না? এটা নিচে হয়তো বা n-1 থাকে, কিন্তু এখানে n-1 না দিয়ে আমরা এই যে ইটা ইউজ করবো, সরি ই ইউজ করবো। সো এখানে আসলে কি আসতেছে? এটা তাহলে ভেরিয়েন্স অফ ইআই, তার মানে এররের যে ভেরিয়েন্স, এররের ভেরিয়েন্স কি? সিগমা স্কয়ার ইআই। এটা মুখস্থ রাখতে হবে। এইখানে যা ফর্মুলা বলতেছি, যতটুকু বুঝলে বুঝে যাইতেছে, না বুঝলে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করলে একটা টাইমে বুঝে ফেলা যায়, এগুলো তেমন কিছুই না। লাস্ট ওয়ান যেটা হচ্ছে এটা, এগুলো তো আমরা আগেই বলছি যে ভেরিয়েন্স অফ আর এম। আর এম এর ভেরিয়েন্স মানে কি? আর এম এর ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। এরকম যে কোনো কিছুর ভেরিয়েন্স যদি বলে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? সিগমা স্কয়ার, আর ওই জিনিসটা নিচে বসাই দিবি। যে কোনো কিছুর ভেরিয়েন্স বললে সিগমা স্কয়ার, নিচে ওই জিনিসটা বসাই দিবি।
তার মানে কোনো কিছুর ভেরিয়েন্স জিরো হয় না, এটা মনে রাখতে হবে, কোনো কিছুর ভেরিয়েন্স জিরো হয় না। এখানে তোর বললাম। তাহলে এই ফর্মুলা গুলো মাথায় রেখে আমরা এখন হচ্ছে একটা নতুন সূত্র ডেভেলপ করব। 7 নম্বর স্লাইড। তাহলে এখানে কি আছে? এক্সপেক্টেড রিটার্ন অন এ সিকিউরিটি। এই যে এক্সপেক্টেড রিটার্ন অন এ সিকিউরিটি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইন্ডেক্স মডেল থেকে আমাদের এই ফর্মুলাটা পাওয়া, তাই না? সিঙ্গেল ইন্ডেক্স মডেল আমাদেরকে এই ফর্মুলাটা দিচ্ছে যে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু অ্যাভারেজ সাইন ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস বেটা আই আর এম প্লাস আলফা আই। না, মডেল আমাদের ফর্মুলা কি দিছে? মডেল দিছে কিন্তু আমাদেরকে এই ফর্মুলাটা না, মানে এররটা এবারে মানে ই সাইনটা আমাদেরকে দিয়ে দেয় না। আমাদের সিঙ্গেল মডেলের ফর্মুলা কি? সিঙ্গেল ইন্ডেক্স মডেলের ফর্মুলা হচ্ছে এটা, আর সমান সমান এই পুরা জিনিসটা, তাই না? ব্র্যাকেটের মধ্যে পুরা জিনিসটা। আমরা কি করছি? উভয় পাশে ই কে নিয়ে আসছি, উভয় পাশে ই নিয়ে আসছি। আমাদের উদ্দেশ্যই কি? উদ্দেশ্য হচ্ছে মানে এগুলাকে একটু কাজ কাম করে একটু সিম্পলিফাই কিছু একটা বের করা, যেখানে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা কম লাগবে। আমরা উভয় পাশে কি নিয়ে আসলাম? ই নিয়ে আসলাম। ডেরিভেশন অবশ্যই মনে রাখতে হবে যে প্রথমে আমরা মডেল থেকে যে ফর্মুলা পাইলাম সেটা লিখলাম, এরপর হচ্ছে এক্সপেক্টেড সাইনটাকে নিয়ে আসব, এরপরে কি করব? এক্সপেক্টেড সাইনটাকে ভাগ করে দিব। এই যে এক্সপেক্টেড, এ এর সামনে এক্সপেক্টেড দিয়ে দিছি, এরপরে মাঝের যে টার্মটা আছে তার সামনে ই দিয়ে দিছি, এরপরে লাস্ট যে ইআই আছে তার সামনে এক্সপেক্টেড সাইনটা দিয়ে দিছি। তার মানে কি, ইটাকে আমরা ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার ফলে যেটা হয়েছে, একটু সিম্পলিফাই হয়ে গেছে। এটা সেম থেকে গেল, কারণ কি? এটা তো একটা কনস্ট্যান্ট, আলফাটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের এভারেজ করলে আসলে কনস্ট্যান্টই আসে। যেমন 5-এর এভারেজ, 5-এর এভারেজ তো 5-ই, 10-এর এভারেজ, 10-এর এভারেজ 10, কারণ এটা তো চেঞ্জ হয় না। এই জিনিসটা, এই যে বেটা আই, এটাও তো একটা কনস্ট্যান্ট, তাই না? এটার এভারেজ তাহলে কি হবে? সেম, বেটা আই এর এভারেজ বেটা আই। আর এম এর এভারেজ কি হবে? আর এম এর এভারেজ, এটা তো একটা ভেরিয়েবল, এটা কিন্তু কনস্ট্যান্ট না। আর এম এর এভারেজ হবে আর বার এম, আর এম এর এভারেজ হবে আর বার, এই যে উপরে জাস্ট একটা বার চিহ্ন বসবে, বার মানে তো এভারেজ। আর এটা জিরো হয়ে গেছে, কারণ এটা এটা একটু আগে আমরা দেখছি যে এররের এভারেজ হচ্ছে জিরো, এটা আমাদের ফর্মুলাতে ছিল। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের রিটার্নের ফর্মুলাটা কেমন আসলো? এটাকে বলতেছি রেজাল্ট ওয়ান। এটা একটু মনে রাখতে হবে, কারণ এই জিনিসটা অনেক জায়গায় বসাইতে হবে আমাদের সিম্পলিফিকেশনটাকে আরো স্মুথ করার জন্য। রেজাল্ট ওয়ানকে আমরা মাথায় রাখবো। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, মানে এভারেজ রিটার্নের ফর্মুলা। আমরা এই এই সাইনটাকে আবার এটাকে ডিলিট করে, এই এটাকে ডিলিট করে আমরা এইভাবে লিখতে পারি না? আর বার, আর বার, আর বার সমান কি? আর বার সমান হচ্ছে আলফা প্লাস বেটা, এরপর হচ্ছে আর বার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এভারেজ রিটার্নের ফর্মুলা পাইলাম। পরের স্লাইড। পরের স্লাইডে আমরা দেখবো হচ্ছে ভেরিয়েন্স অফ দি রিটার্ন। তো আমরা যে কোনো সিকিউরিটির ভেরিয়েন্স কেমনে বের করি? যে কোনো সিকিউরিটির ভেরিয়েন্স বের করি এমনি এই ফর্মুলার মাধ্যমে। যে কোনো জিনিসের ভেরিয়েন্স যদি বলে, সাপোজ যদি বলে ফারহানের ভেরিয়েন্স কত, তাহলে কি করব? এক্সপেক্টেড ফারহান মাইনাস ফারহানের উপরে বার দিব, তার উপরে হোল স্কোয়ার দিব। মানে যে কোনো কিছুর ভেরিয়েন্স বলে আমরা সবসময় ওই বের করবো, আর আই মাইনাস আর বার ব্র্যাকেট ক্লোজ, তার উপরে হোল স্কোয়ার। এবং সামনে অবশ্যই ই দিতে হবে। সামনে যদি ই না দেই, তাহলে অবশ্যই নিচে কিছু একটা দিতে হবে, n-1 অথবা জাস্ট n, এটা দিতে হবে। এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা। ওকে, এখন ভেরিয়েন্সের ফর্মুলাটাতে আমরা আমাদের ফাইন্ডিংস গুলো বসাবো। একটু আগে যা যা বের করছি আগের স্লাইডটাতে, সেই ফাইন্ডিংস গুলো বসাবো। আগের স্লাইডে কি পাইছি? এই আর আই এর মান মডেল থেকে আমাদের দেওয়া আছে না এই পুরাটা। আমাদের মডেলটা কি? আর আই সমান সমান আলফা আই প্লাস বেটা আই আর এম ইআই, এটা কিন্তু আমাদের মডেলের ফর্মুলা। তাহলে এটা দেখে দেখে বসাইলাম। আমরা একটু আগে কি বের করছি? আর বারের মানটা বের করছি না? আর বারের মান এটা বের করছি না একটু আগের স্লাইডটাতে? আলফা আই প্লাস বেটা আর বার এম। এই জন্য আমি হইতেছে এটাকে কাইটটা, এই যে এই এক্সপেক্টেড আরটাকে কাইটটা এখানে আর বার লিখে রাখছি, কারণ এটা তো একই জিনিস।
তো ওরা যেটা করছে মডেলের ফর্মুলাটা বসাইছে আর এভারেজের রিটার্ন যেটা বের করা হয়েছে সেটাকে বসাইছে। বসানোর পরে কাটাকাটি গেছে কিছু, এই যে এখানে আলফা আই এখানে আলফা আই এই দুটা কাটা যায়, আলফা আই মাইনাস আলফা এটা কাটা যায়, আর কি আর তো কিছু কাটা যায় না। তাহলে বাকি সবগুলাকে কি করা হয়েছে লেখা হয়েছে। এবং এখানে বেটা আই আছে, এখানেও বেটা আই আছে, তাহলে বেটা আই কমন নেওয়া যায়, এই যে বেটা এটা কমন নিস, কমন নেওয়ার পরে কি থাকলো আর এম মাইনাস এই যে মাইনাস সাইনটা আবার আর বার এম প্লাস এই যে এরর টার্মটা রাখা হয়েছে। আমরা জাস্ট একটু সিম্পলিফিকেশন কাটাকাটি এগুলো অ্যালজেব্রিক জিনিসপত্র ইজি, উপরে হোল স্কয়ার লিখল। এরপরের কাজ কি? এরপরের কাজ হইতেছে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো, এই বেটা আই, হ্যাঁ এই যে এক্সপেক্টেড সাইনটা আছে না, এক্সপেক্টেড সাইনটাকে আমরা এটার মধ্যেও দিয়ে দিব এবং এক্সপেক্টেড সাইনটাকে ওই ই এর সামনেও দিয়ে দিব। না সরি ভুল বলছি, হোল স্কয়ারের ফর্মুলা ফেলাইছে। আগে স্কয়ার করতে হবে। হ্যাঁ হোল স্কয়ারের ফর্মুলা ফেলাইছে। হোল স্কয়ারের ফর্মুলা, সো আমাদের ফর্মুলাটা কি, এই পুরাটা এ প্লাস এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে ওরা সাথে সাথে আরেকটা কাজ করে নিছে, ফর্মুলা তো ফেলাইছেই, সাথে সাথে ই সাইনটাকে ইটাকে কি করছে আলাদা আলাদা করে দিয়ে দিছে। তাহলে এ স্কয়ার আমাদের এটা যদি এ স্কয়ার হয় এটার সামনে কি দিয়ে দিতে পারি, এই যে ইটাকে আমাদের ভেরিয়েবলের সামনে বসাই দিলাম। আর এই যে বেটা আই আছে না, বেটা আই এটা তো অবশ্যই স্কয়ার হয়ে যাবে যেহেতু আমরা ফর্মুলা ফেলাইছি এ স্কয়ার, তো ওই যে বেটা স্কয়ারটাই সামনে বসলো। মানে কনস্ট্যান্টকে তো বাহিরে নিয়ে আসা যায়, এটা আমরা জানি যে কনস্ট্যান্টকে কি করা যায় এক্সপেক্টেড সাইনের বাহিরে ইজিলি নিয়ে আসা যায়। প্লাস 2ab তাই না, টু টু লিখলাম, এ কোনটা এই পুরাটা এ, এই পুরাটা লিখলো, বি কোনটা ইআই এই যে ইআই লিখলো। এই যে কনস্ট্যান্টটাকে ব্র্যাকেটের বাহিরে রাখছে আর বাকি যত ইয়া আছে ভেরিয়েবল আছে সবগুলাকে ই এর ভিতরে রাখছে, এক্সপেক্টেড এর ভিতরে রাখছে। প্লাস বি স্কয়ার, তাহলে এই যে প্লাস বি স্কয়ার। আচ্ছা এখন এই লাইনটা থেকে আমরা পরের লাইনে যাই কিভাবে, এখন ফর্মুলাগুলো ইউজ করবো, একটু আগে যে ফর্মুলাগুলো শিখছিলাম ওই ফর্মুলাগুলো ইউজ করবো। সো এই যে বেটা স্কয়ার ইজিলি রাখা দিছে, এক্সপেক্টেড আর এম এই পুরা জিনিসটা রাখা দিছে, এটা কিছুই করা যায় না। প্লাস এই পুরা জিনিসটা 0 হয়ে গেছে আর এই জিনিসটা এখানে বসে গেছে। এই জিনিসটা 0 হইলো কেমনে, এই যে এরর আর হচ্ছে এই জিনিসটা আমরা জানি কি এরর এবং অন্য যে কোনো কিছুর মধ্যে সম্পর্ক কেমন 0। এই যে এক্সপেক্টেড সাইনটা আছে তার মানে তো এটা কোভেরিয়েন্সের কাজ করতেছে, এরর এবং অন্য কিছুর মধ্যে কোনো সম্পর্ক নাই, সো এটা 0 হয়ে গেছে। এটা যদি 0 হয়ে যায় পুরো টার্মটাই তো 0 হয়ে গেছে। তাহলে আমাদের সিগমা স্কয়ারের ফর্মুলা আসলো এই জিনিসটা, এই লাইনটা। এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, এই যে বি স্কয়ার লিখলাম, বি স্কয়ার এক্সপেক্টেড আর এম মাইনাস আর বার এম, এটা কি সিগমা স্কয়ার না, ওই যে এভাবে এখান থেকে এখানে আসলাম উল্টা ভাবে, এক্সপেক্টেড আর এম মাইনাস আর বার এম তার উপরে হোল স্কয়ার, এই পুরো জিনিসটা সমান সিগমা স্কয়ার এম তো লেখাই যায়। প্লাস আমরা একটু আগে পড়ছিলাম ফর্মুলাতে যে যে কোনো কিছুর ভেরিয়েন্স সিগমা স্কয়ার, তাহলে এররের ভেরিয়েন্স, এটা তো এররের ভেরিয়েন্স, এটা সমান সিগমা স্কয়ার ইআই লেখা যায়। সো যতটুকু বোঝা যাইতেছে যে আসলে এই স্লাইডের